কোথায় যাচ্ছিস বাবা? এই তো মা, একটু বাইরে যাচ্ছিলাম। কেন, কিছু বলবে? বাবা ঘরে চাল নেই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আসার সময় নিয়ে আসবো। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না বাবা? এই বলেছে, একদমই না, একটুও কাটবে না তুমি। কষ্ট তো হয় তুমি কাঁদলে। আয় আমার কাছে আয়। হুম। উম্মা, লক্ষ্মী বাবা আমার। তার আগে বলো, তুমি ঔষধ খেয়েছো কিনা? শরীরে তো অনেক জ্বর। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, ও কিছু না, একটু পরেই কমে যাবে। মার কথাটা শুনে চিৎকার আসছিল। আমি জানি মা ওষুধ খাইনি, গতকাল ওষুধ শেষ হয়ে গেছে। আমি হৃদয় অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বাবা একদম বৃদ্ধ, মার প্যারালাইসিস, হাঁটতে পারে না। রান্নাবান্না আমাকেই করতে হয়। ছোট্টখাটো একটা টিউশনই করাতাম, প্রতিদিন যেতে হতো। একটু লেট হতো বলে অন্য একটা টিচার দেখেছে, কারণ বাসা থেকে আমি পায়ে হেঁটে যেতাম। এটা মা বাবা কেউই জানে না। মনে হয় আমার এবার পরীক্ষা দেওয়া হবে না, কারণ মাস তো দূরের কথা, একটা দিন যে চলবো সেই টাকাটাও পকেটে নেই। পকেটে মাত্র তো 20 টাকা আছে, কি করব ভেবেই পাচ্ছিলাম না। মার ঔষধ, চাল এইসব কিনতে 500 টাকার প্রয়োজন। চোখের পানিটা মুছে পায়ে হেঁটে ইউনিভার্সিটির দিকে রওনা দিলাম। ভিতরে গিয়ে সজীবকে ফোন দিলাম। সজীব হলো আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হৃদয় বল। কোথায় আছিস তুই? ভার্সিটির ভিতরে আড্ডা দিচ্ছি, পুকুর পাড়ে চলে আয়। ঠিক আছে, আসছি বলেই পুকুর পাড়ে চলে গেলাম। গিয়ে দেখি ঋতু, পিটু, বকুলি, সজীব, শিফন, আরিফ সবাই অনেক খুশিতে আড্ডা দিচ্ছে। এমন সময় বকুলি বলে উঠলো, কিরে হৃদয়, তোর কপালে কালি কেন? আরে ওর কপালে তো কালিই থাকবে, মহিলা মানুষ রান্না করে। আহ, তোরা চুপ করতো সবাই। আমি আর কিছুই বললাম না। আসলে রান্না করার সময় খুব ঘেমে গেছিলাম, তাই হাত দিয়ে মুছেছিলাম। তখন হয়তো লেগে গেছিল, তাড়াহুড়ো করে বেরিয়ে আসছিলাম, তাই আয়নায় সামনে যাওয়া হয়নি। কি হলো, বসছিস না কেন? আরে না দোস্ত, আজকে আর বসবো না, তোর সাথে একটা কথা ছিল। বল। একটু সাইডে আয় না। ও বুঝতে পারছি, টাকা লাগবে তাই না? হুম। ঠিক আছে, কত লাগবে বল। বেশি না, 500 টাকা দে, আমি তো সব টাকা শোধ করে দেবো। কবে যে এই টাকা তুই শোধ করতে পারবি কে জানে। এই নে, মোট 5,000 টাকা হলো। দিও রে দোস্ত, সব টাকা শোধ করে দেবো, তুই কোনো চিন্তা করিস না। বলে হাত দিয়ে গাড়িটা মুছতে মুছতে ভার্সিটির বাইরে চলে আসলাম। হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। এমন সময় পিছন থেকে এই যে দাঁড়ান। আমি না শোনার ভান করে চলে আসছিলাম, কারণ আমি জানি এটা সেই মেয়েটা যে কিনা প্রতিদিন এইভাবে ইউনিভার্সিটির সামনে আমাকে বিরক্ত করে। এমন সময় দৌড়ে আমার সামনে এসে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে দাঁড়ালো। আপনার সমস্যাটা কি? এত জোরে জোরে ডাকছি, তারপরেও আপনি চলে যাচ্ছেন। আমার পথ ছাড়া দাও, আমি যেতে হবে। কোথাও যেতে হবে না, চলেন আমার সাথে। আমি আপনার সাথে যাবো কেন? আপনাকে তো আমি চিনিও না। আজকে সবকিছু চিনিয়ে দেব। সব কিছু মানে? বেশি কথা না বলে চলেন, দুজনে বসে আর জমিয়ে গল্প করব। আরে আজব তো, আমি কেন আপনার সাথে গল্প করতে যাব? কেন যাবেন আপনি বোঝেন না? না তো, কেন যাব? আগে চলেন, তারপর বুঝবেন। তাহলে আপনি আগে যান, আমি আপনার পিছন পিছন যাব। ঠিক আছে চলেন। বলেই মেয়েটা হাঁটতে শুরু করলো। আমি পিছন থেকে এক দৌড়ে চলে আসলাম। যাক বাবা, বাঁচা গেল। আল্লাহ মেয়ের হাত থেকে আমাকে রক্ষা করো। তারপর বাজার থেকে চাল, ফার্মেসি থেকে মায়ের জন্য ঔষধ নিয়ে সোজা বাসায় চলে গেল। বাবা আসছিস? হ্যাঁ মা, এই যে দেখো সবকিছু বাজার করে নিয়ে এসেছি। বাবা আমাকে একটু পানি খাওয়াবি? মা তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর পানি এনে মাকে খাইয়ে দিলাম। আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা। মা, আমি যখন বাসায় না থাকি তখন তোমার কষ্ট হয় তাই না? কে বলেছে আমার মোটেও কষ্ট হয় না? এ কি মা, তোমার শরীর থেকে তো একটু জ্বর কমেনি। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। ঔষধ খেতে হবে। আমি জানি তুমি মিথ্যা বলেছিলে, তুমি ওষুধ খাওনি। কাল রাতেই তোমার ওষুধ শেষ হয়ে গেছে, তাই আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি।
শুধু শুধু ওষুধ আনতে গেলি কেন? এমনিতেই তো সেরে যেত। চুপ করো তো মা। তারপর মা বাবা দুজনকেই খাইয়ে দিয়ে মাকে ওষুধটা খাইয়ে দিলাম। মনটা খারাপ ছিল বলে সেদিন না খেয়েই শুয়ে পড়লাম। এইভাবে আর কতদিন? একটা কিছু তো করতেই হবে, যেভাবেই হোক একটা টিউশনি ম্যানেজ করতেই হবে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে মাকে খাইয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেলাম। গিয়ে দেখি বন্ধুরা সবাই বসে আছে, আমিও তাদের পাশে বসে পড়লাম। আরে হৃদয়, কেমন আছিস? ভালো না রে। কি হয়েছে তোর? মন খারাপ? কি বলবো তোদের, আমার একটা টিউশনের খুব দরকার। পরিবারের খরচ, ঘর ভাড়া, আমি আর পারছি না রে দোস্ত। ঠিক আছে, দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। এবার চল ক্লাসে যাই। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে কিছুতেই ভালো লাগছিল না। যে করেই হোক আমাকেই কিছু একটা করতে হবে, ওদের দিয়ে কিচ্ছু হবে না। ওরা শুধু মুখেই বলে থাকে আমারটা আমাকেই খুঁজে নিতে হবে। তাই মন খারাপ করে ক্লাস না করেই বেরিয়ে পড়লাম। মাথা নিচু করে গেট থেকে বের হচ্ছিলাম, এমন সময় সামনে কে যেন দাঁড়ালো। মাথাটা উঁচু করতে দেখি আল্লাহ আল্লাহ আল্লাহ, মোরে রক্ষা করো। এইবার যে কি করে মেয়ের হাত থেকে রেহাই পাবো? কি ভাবছেন আজকেও দৌড় দেবেন? না মানে আপনি আজকেও এখানে? কি ভেবেছেন এমনি ছেড়ে দেব? আপনি কি বলেন তো? আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? না মানে আমার কেমন জানি ভয় করে। একদম চুপ, সোজাভাবে মাথা উঁচু করে দাঁড়ান। একদমই মেয়ে মানুষের মতো করবেন না। আমি একটা মেয়ে হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছি না। আর আপনি কিনা একজন পুরুষ মানুষ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছেন না? আমার সামনে থেকে সরেন, না হলে কিন্তু আমি ধাক্কা দিয়ে চলে যাব। ও আচ্ছা, সেই সাহস আপনার আছে? মনে তো হয় না। তো দেন ধাক্কা। যদি ধাক্কা দিতে পারেন তাহলে আজ ছেড়ে দেব। কি বলেন? ধাক্কা দিতে পারবো না? আপনি চাইলে আপনাকে পেছন থেকে জড়িয়েও ধরতে পারি। পেছন থেকে কেন, সামনে থেকেই ধরেন। সবাই তো সামনে থেকেই ধরে, তাই আমি পেছন থেকে ধরতে চাই। পারবেন বলে মনে হয় না, ধরার আগেই কাঁপাকাঁপি করছেন। ঠিক আছে, ধরেন। আগে উল্টো দিক করে ঘোরেন। হুম। উল্টো দিক করে ঘোরার সাথে সাথেই পিছন থেকে জোরে ধাক্কা দিয়ে এক দৌড়ে চলে আসলাম। থ্যাঙ্কস গড, আবারও বাঁচিয়ে দিলে। তারপর বাসায় বসে বসে ভাবতে থাকি কিভাবে একটা টিউশনে রেডি করা যায়। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, সঙ্গে সঙ্গে বাসা থেকে বেরিয়ে কিছু পোস্টার ছাপিয়ে বিভিন্ন দেওয়ালে লাগিয়ে দিলাম। এইবার যদি কিছু হয়। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, কোনো লাভ হয়নি। এটার আশাও ছেড়ে দিলাম। সবার ভাগ্যটাই খারাপ। মুখ থুবড়ে বসে পড়লাম। এমন সময় অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো। তাড়াহুড়ো করে কলটা রিসিভ করলাম। হ্যালো। আপনি কি হৃদয়? জি, আপনাকে তো চিনতে পারলাম না। আপনার পোস্টার দেখে আপনাকে ফোন দিলাম। আপনার বিষয়ে অনেক কিছু শুনেছি, খুব ভালো একজন টিচার আপনি। আমার মেয়ে এসএসসি দিবে, যদি আপনি তাকে পড়াতেন খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়াবো। পড়াবো না কেন? থ্যাংক ইউ, আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, ওই ঠিকানায় কাল আসেন, বাকি কথা ওখানেই হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমার তো খুশিতে নাচতে মন চাইছে। অবশেষে একটা টিউশনি পেয়ে গেলাম। পরের দিন সকালবেলা রেডি হয়ে ওই ঠিকানায় চলে গেলাম। কলিং বেলের চাপ দিতেই এসো বাবা এসো। আপনি কাল ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম। মেয়েটা প্রচুর পরিমাণে ফাঁকিবাজ, তুমি একটু ভালো করে পড়াবে তো? জি, আপনি একদমই কোনো টেনশন করবেন না। দাঁড়াও, আমি আমার মেয়ের সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি। মায়া, মায়া এদিকে আয়। কাছে আসার পর বাবা উনি এখানে? হ্যাঁ, আজ থেকে ও তোকে প্রতিদিন পড়াবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি আমার লক্ষ্মী বাবা। এমন একজন টিচারই তো প্রয়োজন। মানে? মানে ব্রিলিয়ান্ট টিচার আর কি। ও আচ্ছা, কি হলো বাবা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? আঙ্কেল, এটা আপনার মেয়ে? হ্যাঁ, কেন? একে আমি কি পড়াবো? এ তো উল্টো আমাকেই পড়াবে। হায় আল্লাহ, শেষে কিনা এই মেয়েটার পাল্লাই ফেললা। কোন দিক থেকে দৌড় দেবো ভেবেই পাচ্ছি না এমন সময়। বাবা কিছু ভাবছো নাকি? টাকা নিয়ে একটু ভাবতে হবে না, প্রতি মাসে 7,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নেবে। মনে মনে ভাবতে থাকলাম, এত কষ্ট করে একটা টিউশনই পেলাম, স্যালারিও ভালো,
এটা হাতছাড়া করলে কি করে চলবে? ঘর ভাড়া, বাসার বাজার খরচ, একটা টাকাও তো পকেটে নেই। নিরুপায় হয়ে বলে দিলাম, ঠিক আছে আঙ্কেল। মায়া, ওকে তো ড্রয়িং রুমে নিয়ে যা। ঠিক আছে বাবা, তাহলে যাও, আমি অফিসে যেতে হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যান, আমি ওকে পড়াচ্ছি। তারপর মায়া আমাকে রুমে নিয়ে গেল। আমি তো ভয়ে কাঁপাকাঁপি করছি। যেইভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি? কেন, চিনতে ভুল হচ্ছে? এত জোরে কেউ ধাক্কা মারে কতটা ব্যথা পেয়েছি জানেন? সেদিন না হয় পালিয়ে গেছেন, এখন কোথায় পালাবেন? আজ আমি আপনাকে পড়াবো, কাল থেকে আপনার কাছে পড়বো। বলেই কলারে ধরলো। কি করছেন এগুলো? কলারে ধরছেন কেন? ছাড়েন বলছি, আমি কিন্তু আপনার টিচার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি করছেন এগুলো? কলারে ধরছেন কেন? ছাড়েন বলছি, আমি কিন্তু আপনার টিচার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একদম চুপ করে চেয়ারে বসেন, কাল থেকে আপনি আমার টিচার, আজ আমি আপনার টিচার। হায় আল্লাহ, এটা কার পাল্লায় ফেললা তুমি? এ তো আমার জীবন তছনছ করে দেবে। ঠিক আছে ম্যাম, আজ তাহলে আমার ছুটি। ছুটি মানে? পড়াই শুরু করলাম না, ছুটি কিসের? ঠিক আছে, এই যে আমি হাতে বই নিচ্ছি। কি পড়াবো বলেন? এবিসি নাকি ক খ গ ঘ? ধুর, আপনাকে বই হাতে নিতে বলেছে নাকি? বই তো পড়বো আমি আপনার কাছ থেকে। তাহলে কি পড়াবেন ম্যাম? আজ একটু অন্যরকম পড়া পড়বো। হে আবার কেমন পড়া ম্যাম? প্লিজ ম্যাম, আজ ছুটি দিয়ে দেন না। একদম চুপ, বেশি কথা বলে। সরি ম্যাম। এবার আমার চোখের দিকে তাকান। ম্যাম, আপনি যেভাবে চোখ বড় বড় করে তাকান, আমার তো এক্ষুনি একে ধরে যাবে। একটা মার দেব কিন্তু এখনই। ঠিক আছে ঠিক আছে, এই যে তাকিয়েছি। এইভাবে কেউ বলদের মতো করে তাকায় নাকি? মায়ের চোখে তাকান। আমি তো মায়ের চোখে তাকিয়ে আছি। আপনি ছাড়া তো এখানে আর কেউই নেই, আপনি তো মায়া। আরে গাধা, আমি আমার কথা বলছি না। মায়ার চোখে মানে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে বলছি। এইটা আবার কেমন তাকান? আচ্ছা, তাকিয়েছি। এবার আস্তে করে একটা চোখ টিপ দেন। ওকে, ইয়া। এই এই, কি করছেন? ছাড়েন, ব্যথা লাগছে তো। ম্যাম, আপনি তো বললেন চোখ টিপ দিতে, তাই তো দিয়েছি। একটা মার দিব। আমি কি আমার চোখ টিপ দিতে বলেছি? এই টিপ সেই টিপ না, মানে হচ্ছে গ্রামের ভাষায় যাকে বলে ঠিসকি। ও, ওইটার কথা বলছে, আগে বলবেন না? না বাবু, তোমাকে ওইটা বলি নাই, তোমাকে চোখ টিপ দিতে বলেছি। ওকে, তাহলে আবার কি? হাই আল্লাহ, এটা এইগুলোই বোঝে না, তাহলে আমাকে পড়াবে কি করে? না তো ম্যাম, আমি সবই পারি, এই যে দেখেন। এটাকে চোখ টিপ বলে। না না, এটাকে টিসকি বলে। চুপ, গাধা কোথাকার। দু চোখ বন্ধ হয়ে যায় কেন? ওইভাবে কেউ চোখ টিপ দেয়? সরি ম্যাম, আমি এর থেকে ভালো পারি না। উফ, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এবার আস্তে আস্তে আমার মুখের কাছে মুখ আনেন। হুম আর একটু কাছে। হুম এবার আস্তে আস্তে বলেন, মায়া, আমি তোমাকে। 1 মিনিট ম্যাম। উফ, আবার কি হলো? ম্যাম, খুব চাপ দিচ্ছে। মানে? ইয়ে মানে 1 নম্বরে যাব। আপনি কি বলেন তো? ঠিক আছে, তাড়াতাড়ি সেরে আসেন। এক্ষুনি আসছি ম্যাম। বলেই আস্তে আস্তে কোনো রকমের ঘর থেকে বের হলাম। আশেপাশে তাকিয়ে এক দৌড়ে বাসায় এসে পড়লাম। আল্লাহ, আমি এই মেয়েকে কি করে পড়াবো? এটা মেয়ে না অন্য কিছু? মাপ চাই, এই মেয়েকে আমি পড়াতে পারবো না। এমন সময় মা বলে উঠলো, বাবা খুব চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে? না না মা, কই কিছু না তো। এই তো ভাবছিলাম এখন কি করা যায়, বসে থাকতে তো ভালো লাগছে না। ও, তোকে তো বলতেই ভুলে গেছিলাম, মালিক এসেছিল ঘর ভাড়া চাইতে, কালকের মাঝে দিতে বলেছে, না হলে বাসা খালি করতে বলেছে। 2 মাস হয়ে গেছে, বাসা ভাড়া দেওয়া হয়নি। আরো কিছু বলেছে? না বাবা, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না? বাবা চল আমরা গ্রামে ফিরে যাই, সেখানে কিছু একটা করে চলে যাবে। কোথাও যেতে হবে না মা, এই যে তাকাও আমার দিকে। কতদিন বলেছি
এভাবে কেঁদে কেঁদে হৃদয়ে রক্তক্ষরণ করবে? কাঁদতে না চাইলেও যে বাবা চোখে পানি চলে আসে। ওফ, একদমই না। আমি কালকেই টাকাটা দিয়ে দেবো, এবার একটু হাসো। তারপর মার কাছ থেকে কাঁদতে কাঁদতে হেসে দিয়ে চলে আসলাম, কারণ আমি মার ওই হাসির আড়ালেই সুখ খুঁজে পাই। সারাটা দিন কোনো রকমে কাটিয়ে সকালবেলা রেডি হয়ে ভার্সিটিতে চলে গেলাম। বন্ধুদের কোথাও দেখছি না, তাই পুকুর পাড়ের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি সবাই কত হাসাহাসি করছে, সবার আমার মুখেই শুধু হাসি নেই। মাঝে মাঝে মন চাই মেঘের উপরে চলে যায়, শুধু বাবা মার মুখের দিকে তাকিয়ে পারি না। এই শহরটা বুঝি আমার জন্য না, কি আর করার, জন্মেছি গরিব হয়ে। এটা তো সব থেকে বড় ভুল। কষ্টগুলো চেপে রেখে চোখটা মুছতে মুছতে বন্ধুদের কাছে গেলাম। আরে হৃদয়, বস বস, আজও বুঝি রান্না করেছিস? হ্যাঁ, তোরা তো জানিসই আমার প্রতিদিন রান্না করতে হয়। তো কি রান্না করেছিস আজ? শুধু ডিম ভাজি করেছি। কয়টা করেছিস? একটা। একটা দিয়ে তোরা 3 জন খাবি? হাসিস কেন? ঘরে তো একটার বেশি ডিম ছিল না, কি করব? বাবা মার মুখে তুলে দিতে পারলেই হতো, না আমারটা লাগবে না। তার মানে তুই কিছুই খাসনি? না। চল সবাই মিলে আজ ফুচকা খাবো। আরে ও খাবে কি? ওর পকেটে তো টাকাই নেই। হ্যাঁ হ্যাঁ দোস্ত, তোরা যা, আমি খাবো না। কাল রাতে খেয়েছিলাম, এখনো পেট খালি হয়নি। তোর টাকা দিতে হবে না, আমরা সবাই মিলে তোরটা দিয়ে দিব, চল। আরে না দোস্ত, আমি খাবো না, তোরা খা। আরে সজীব শোন, তোর সাথে কিছু কথা আছে। আমি জানি তুই কি বলবি। দেখ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সজীব, আগে আমার কথাটা তো একটু শোন। কি শুনবো আমি? তোর সাথে কি আমার টাকা সম্পর্ক? 2 দিন পর পর টাকা চাইবি আর আমি দিয়ে দিব? আমি কি টাকার মেশিন? দেখ, তোর বাবা তো অনেক টাকা, তাই হয়তো বারবার চাই। হ্যাঁ এটা ঠিক, তুই টাকার মেশিন না, কিন্তু দেখ আমি তো এমনি নিচ্ছি না, টাকাগুলো আবার ফিরিয়ে দেবো। আর কবে দিবি? হ্যাঁ, এর আগের বছরে 15,000, এই বছরে 5,000। কবে দিবি এইগুলো? সেই প্রথম থেকেই তো শুনে আসতেছি দিয়ে দিবি দিয়ে দিবি। কই এখন পর্যন্ত তো একটা টাকাও দিতে পারলি না। দেখ হৃদয়, তুই যদি এইভাবে টাকার জন্য আসিস, আমি তোর সাথে সম্পর্ক রাখবো না। আমি টাকাগুলো ফেরত চাই, কথাটা মাথায় রাখিস। কি করব, শরীরে শক্তিও যেন হারিয়ে যাচ্ছে। খোলা মাঠে জোরে একটা চিৎকার দিতে মন চাইছে, বাল কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো যেন শুকিয়ে গেছে। কান্না করার চেষ্টা করছি, তবুও চোখে পানি আসছে না। না, কান্নাকাটি করে কোনো লাভ নেই, শত কষ্ট হলেও টিউশনিটা আমাকে করাতেই হবে। ঘড়ির দিকে তাকাতে দেখি সময় হয়ে গেছে। হেঁটে হেঁটেই চলে গেলাম মায়াদের বাসায়। দরজায় নক করতেই মায়া হাজির, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। তবুও নিজেকে কন্ট্রোল করে ভিতরে ঢুকলাম। আসেন স্যার আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তারপর আমি মায়ার রুমে যেতেই মায়া আমার কলার ধরে বলল, কি ভেবেছেন কি নিজেকে খুব চালাক ভাবেন তাই না? একদম চুপ। হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, রাস্তাঘাটে যেখানে দেখো সেখানেই পাগলামি করো। আমিও তো মানুষ নাকি? আমারও তো প্রেস্টিজ বলে কিছু একটা আছে নাকি? তাছাড়া আমি তোমার টিচার, একটু সম্মান দেওয়া উচিত। আপনি আমার গায়ে হাত উঠালেন, ঠিক আছে আপনি চলে যান, আমি আর কখনো আপনার সামনে যাব না। আই এম সরি মায়া, রাগের মাথায় হাত তুলে ফেলেছি। বিশ্বাস করো, মনটা এতটাই খারাপ ছিল যে কাঁদতে চাইলেও চোখে পানি আসে না। আমি তোমার কাছে একটু শান্তি চাই, প্লিজ মায়া। আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার যে এতটা মন খারাপ। এখন থেকে আপনি যা বলবেন তাই শুনবো, আর কখনো পাগলামো করব না। সরি স্যার। ঠিক আছে, এই তো লক্ষ্মী মেয়ে। হুম। এই মেয়ে, তাকাও এইদিকে। এই যে দেখি। আহ, কাঁদছো কেন? এটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই তো আমি নিজেই চোখের পানিটা মুছে দিচ্ছি। এবার সুন্দর করে তাকাও। হুম। এইভাবে তাকিয়ে থাকলেই হবে। বইটা হাতে নাও। মায়া পড়ছে, আর আমি বসে বসে ভাবছি বাসার খরচ, বাড়ি ভাড়া কি করে ম্যানেজ করবো। কোনো রাস্তা পাচ্ছি না। মায়াকে পড়ানো শেষ করে চলে আসবো, এমন সময় পিছন থেকে মায়া হাতটা ধরল। আবার কি? সরি স্যার, ভুলে হাতটা ধরে ফেলেছি। ইটস ওকে, কিছু বলবে? আমি একটা মিচকি হাসি দিয়ে বললাম। স্যার, আপনার নাম্বারটা দিবেন আমায়? কেন, কি করবে? না এমনি, মানে স্যার কখনো যদি আসতে লেট হয় তখন ফোন দিয়ে জানতে পারবো
আপনি আসতে পারবেন কি না? আরে পাগল, আচ্ছা ঠিক আছে, এই নাও নাম্বার। থ্যাংক ইউ স্যার। তারপর মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আমি জানি মায়া আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তাই এমন পাগলামি করে। কিন্তু মায়ের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস কিছুতেই যায় না। ওরা অনেক বড় লোক, আমি ফকির বললেও চলে। তবে হ্যাঁ, আমিও অনেক লাভ করি, হয়তো মুখ ফুটে কখনো বলিনি, কারণ আমি জানি এটা কিছুতেই সম্ভব নয়। আমাদের স্বপ্ন দেখাই ভুল। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। চুপটি করে বসে আছি, এমন সময় অচেনা এক নাম্বার থেকে ফোন আসলো। নিশ্চয়ই টিউশনের জন্য কেউ ফোন করেছে। তাড়াহুড়ো করে ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। মায়াবী কণ্ঠে কথাটা শুনতে পেরে থ খেয়ে গেলাম, কারণ আমার জানা সত্ত্বে কোনো মেয়ে মানুষের ফোন আসে না। কণ্ঠটা শিওর হওয়ার জন্য আবারও বললাম, কে বলছেন? কেন, আমি ছাড়াও কি আপনাকে এর আগে কোনো মেয়ে ফোন দিত? ও তুমি তুমি না বললে যদি কখনো লেট করে যায় তখন ফোন দিবা, তাহলে এখন কেন? মন চাইছে তাই দিছি, তাতে আপনার কি? বাহ, আমার সাথে কথা বলছো আর আমাকে কি না বলছো তাতে আমার কি? হ্যাঁ, ঠিকই তো বলেছি। মনে রাখবেন, এখন কিন্তু আপনি আমার টিচার না, যখন পড়াবেন তখন টিচার। তো এখন কি মনে করবো? সেটা বিশেষ কেউ ধরে নিতে পারেন। অনেক পাকনা হয়ে গেছে তাই না? হয় নাই, প্রয়োজনে হতে প্রস্তুত। তুমি এরকম পাগলামো কেন করো? হ্যাঁ, কেন, আপনি বোঝেন না? কি বুঝবো আমি? হ্যাঁ, আর আমার বিষয়ে তোমার অনেক কিছু জানার আছে, যেটা শুনলে হয়তো তুমি আর কখনো ফোনই দেবে না। আমি কিছু জানতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে আমি আপনাকে আমি কিছু জানি না, আমি শুধু এটা জানি আমি আপনাকে অনেক পছন্দ করি। ও হ্যাঁ মায়া, যে পড়াগুলো দিয়েছি ভালো করে শিখে নিও, না হলে কিন্তু কাল পেটাবো। স্যার, আপনি কিন্তু কথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা মায়া, বলো তো তোমার মুখে কতগুলো তিল আছে? আমার মুখেরটা বলতে না পারলেও আপনার মুখে কয়টা আছে সেটা ভালো করেই বলতে পারবো। কিন্তু স্যার, আমার প্রশ্নের উত্তর কি এটা? কেন এড়িয়ে যাচ্ছেন? মায়া, তুমি এখন অনেক ছোট, তাই হয়তো সঠিক সিদ্ধান্তটা নিতে ভুল করছো। মানুষ মাত্রই ভুল। আপনিও একটাবার ভুল করে দেখেন না। আপনি যা বলবেন, যেইভাবে চলতে বলবেন সেইভাবেই চলবো। শুধু একটাবার বলেন আপনি আমাকে পছন্দ করেন। মায়া, আমি এখন একটু কাজ করবো, তাই আবার পরে কথা হচ্ছে। স্যার শোনেন। ফোনটা কেটে দিলাম, না হলে পাগলামি করবে। মেয়েটা সত্যিই আমাকে অনেক লাভ করে, কেননা আজ থেকে 2 বছর ধরে আমার পিছনে পড়ে আছে। অন্য কেউ হলে আরো অনেক আগেই পিছু ছেড়ে দিত, কিন্তু আমার কি যোগ্যতা আছে ওকে ভালোবাসার? নেই। ধ্যাৎ, শুধু শুধু কি ভাবছি, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া 40 বার ফোন করেছে, টেরই পাইনি। এখন ফোন দিলে আবার সকাল সকাল পাগলামি, তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর সজীবের ফোন আসলো। কোথায় থাকিস? ফোন ধরতে এত লেট হয় কেন? সরি দোস্ত, একটু কাজ করছিলাম তো তাই লেট হয়ে গেল একটু। হ্যাঁ বল, হঠাৎ আমার তোকে ফোন কল দিতে হবে কেন? শোন, কাল আমার টাকা লাগবে। আমি কিচ্ছু জানি না, তুই কোথায় পাবি, কোথা থেকে আনবি, এটা তোর ব্যাপার। দোস্ত শোন, আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না, ব্যাস আমি যা বলছি তাই। দোস্ত আমি ফোনটা কেটে দিল। সত্যি টাকা এমন একটা জিনিস যার জন্য যত সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এখন এত টাকা কোথায় পাবো? কাল ঘরে যে চাল কিনবো এই টাকাটাও তো নেই, কি করবো ভেবে পাচ্ছি না। এমন সময় আবার মায়ের ফোন। মনটা অনেক খারাপ, তাই ফোনটা ধরলাম না। একটা টিউশনি দিয়ে কি সংসার চলে? কতগুলো ইন্টারভিউ দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু মামা নেই, তাই চাকরি হচ্ছে না। এইসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকাতে দেখি টিউশনের সময় হয়ে গেছে। ইদানিং কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তাড়াহুড়ো করে রেডি হয়ে বাসা থেকে বের হতেই বাড়িওয়ালার সামনে পড়ে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাচ্ছেন নাকি আঙ্কেল? হ্যাঁ, এই তো তোমার কাছেই যাচ্ছিলাম। হৃদয়, বাবা দেখো।
তোমার কাছে 3 মাসের বাড়ি ভাড়া পাও না। আজ 9 তারিখ, কিছুদিন পর 4 মাস হয়ে যাবে। এভাবে আমি বাড়ি ভাড়া দিতে পারবো না, তোমাকে আজকেই টাকা দিতে হবে। আকাশটা বুঝি এইবার মাথায় ভেঙে পড়লো। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমাকে আর কয়েকদিন সময় দিন, আমি সব টাকা পরিশোধ করে দেবো। আর একদিনে তোমাকে সময় দেওয়া হবে না। এই একই কথা তুমি বারবার বলে আসছো। এখনই তোমার সবকিছু নিয়ে আমার বাড়ি খালি করে দিতে হবে। আঙ্কেল প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি আঙ্কেল, আপনি এমনটা বলবেন না। আমার মাটা খুবই অসুস্থ, আমাকে 3 থেকে 4টা দিন সময় দিন, আমি সব টাকা পরিশোধ করে দেবো। ঠিক আছে, এই শেষবারের মতো দয়া করলাম, এরপর গা হেঁচড়ে বের করে দিব। জি আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো মহান মানুষই হয় না। কথাটা মনে থাকে যেন। তারপর সেখান থেকে চোখটা মুছতে মুছতে চলে আসলাম। মনে হচ্ছে টিউশনের সময় অনেক লেট হয়ে গেছে, তাই পকেট থেকে ফোনটা বের করে দেখি আরো 20 বার ফোন করেছে মায়া। না জানি আজ আবার কি হয়, মনে তো হয় অনেক রেগে আছে। তাড়াহুড়ো করে মায়াদের বাসায় চলে গেলাম। কলিং বেলে চাপ দিতেই মামা দরজাটা খুলে দেয়। সরি, ভুল ঠিকানায় চলে আসছেন। মায়া, আই এম সরি, বিশ্বাস করো। বললাম তো ভুল ঠিকানায় চলে আসছেন, চলে যান আপনি। এমন সময় মায়া, কে আসছে ওখানে? ভিতরে আসতে দে। না মা, কেউ না, বাইরের কোনো পাগল মনে হচ্ছে। নানা আন্টি, আমি হৃদয়। আমার কথা শুনে আন্টি আসলো। এ কি বাবা তুমি? আসো আসো, ভিতরে আসো। মায়া, তুই ওকে আসতে দিচ্ছিস না কেন? কাকে পাগল বলছিস তুই? না আন্টি, তেমন কিছু না, ওই একটু দেরি করে আসছি তো, তাই মায়া রাগ করে এসব বলছে। ও আমি সামলে দেবো আন্টি। ঠিক আছে বাবা, যাও, মেয়েটাকে একটু ভালোভাবে পড়িও। আন্টির সঙ্গে কথা বলতেই মায়া তার রুমে চলে যায়। কে জানে ভিতর থেকে দরজাটা আটকে দিয়েছে কিনা। আস্তে আস্তে কাছে গিয়ে দরজাটা ধাক্কা দিলাম। না তো, ঠিক আছে। তারপর ভিতরে ঢুকলো। আপনি পারমিশন ছাড়া আমার রুমে আসলেন কেন? এক্ষুনি বেরিয়ে যান বলছি। মায়া, আমি তোমার টিচার। কিসের টিচার? কে আপনি? বেরিয়ে যান বলছি। মায়া, আমি সরি বলছি তো, আসার সময় একটু সমস্যার জন্য আসতে লেট হয়ে গেল। আমি আবারও সরি বলছি। সরি সরি সরি। কিসের সরি? হ্যাঁ, আমি কি লেট করে আসার জন্য আপনাকে কিছু বলেছি? তাহলে এমন করছো কেন? ফোনটা বের করে দেখেন তো, কতগুলো ফোন দিয়েছি। আসলে মায়া, আসলে কি? সরি, আর কখনো এমনটা হবে না। মনে থাকবে তো? থাকবে। এবার বইটা বের করো, পড়া শিখেছো? না। কেন? কেন আপনি জানেন না? কাল রাত থেকে এই পর্যন্ত গুনে গুনে 60 বার ফোন দিয়েছি, একটা বারও রিসিভ করেন নাই। কতটা টেনশনে ছিলাম আপনি জানেন? এতটাই অস্থির লাগছিল যে কি করে পড়তে বসতাম আমি। আমার কষ্টটা আপনি কি করে বুঝবেন? কেন এমন পাগলামি করছো? যদি আপনার কিছু হয়ে যেত? কিচ্ছু হবে না আমার, গরিবের মৃত্যু নেই। আপনার কাছে আপনার জীবনের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার পৃথিবী জুড়েই আপনি, কারণ আমি আপনাকে ভালোবাসি। ঠিক আছে, বই গোছাও, আমি শিখিয়ে দিচ্ছি। কি শিখাবেন আপনি? কেন বুঝেন না যে আমার কিছু ভালো লাগে না এইসব? প্লিজ, আমি আর পারছি না। আমি শুধু চুপ করে আছি। মায়া, বই হাতে নাও বলছি। আপনি শুধু একটাবার বলেন ভালোবাসেন, বিশ্বাস করেন আমি সব কিছু শিখে দেবো আপনাকে। আপনি যা বলবেন তাই করব, শুধু একটাবার। বলতেই মায়া বইটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। কান্না করতে করতে মায়ের চোখ দুটো লাল হয়ে গেছে। কেন জানি নিজেকেও আর ধরে রাখতে পারছে না, জোর করে চোখে পানি চলে আসছে। আমার জীবনটাই কি শুধু কষ্ট পাওয়ার জন্য? উল্টো দিক করে ঘুরলাম, মনে মনে ভাবতে থাকলাম এইভাবে কাজ হবে না, মায়াকে সবকিছু খুলে বলতে হবে। তাই মায়ের দিকে ফিরে তাকাতেই দেখি, আরে আরে মায়া, কি করছো এগুলো? হ্যাঁ, গলায় ছুরি কেন? হাত থেকে ছুরি ফেলা বলছি। এইভাবে তো কাজ হবে না। কি করব? আমার কষ্ট আর সইছে না। হয়তো আপনি হ্যাঁ বলবেন, না হলে এতটা কষ্টের যে চিরতরে মুক্তি নেব। মায়া শোনো, প্লিজ পাগলামি করো না। আরে আগে আমার কথাটা শোনো। আর কি শুনবো আমি? হ্যাঁ, আপনি শুধু কথা এড়িয়ে যান। আচ্ছা, সত্যি করে বলেন তো, আমি কি দেখতে এতটাই খারাপ যার জন্য আমাকে আপনার পছন্দ হয় না? আমি কি কখনো তোমাকে বলেছি যে তোমাকে আমার পছন্দ হয় না বা ভালো লাগে না? তাহলে তো এখানে কোনো সমস্যা দেখছি না। বেশি কিছু তার হতে চাইনি,
শুধু আপনার মুখের হাসিটা হতে চেয়েছিলাম। তোমার সাথে কিছু কথা আছে, কাল একটু মুক্তার কাছে আসতে পারবে? কি এমন কথা যে অন্য কোথাও বলতে হবে? সব কথা সবখানে বলা যায় না। ঠিক আছে, বলেন কখন আসতে হবে। আরে পাগলি, আগে ছুরিটা তো ফেলো, তারপর না হয় বলি। ঠিক আছে, এবার বলেন। তোমার বাবাকে ডাকো। মানে? আরে পাগল, ভয় পেও না, ওনার সাথে কিছু কথা আছে। ও আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। হুম। চলে যাবেন না তো আবার? আরে না না। না, আপনি তো আবার একটু কিছু হলেই দৌড়ে চলে যান, তাই আর কি। এখান থেকে আর কখনো যাবো না, আগে যাও তো। ঠিক আছে, যাচ্ছি গো। তারপর মায়া তার বাবাকে রুমে ডেকে নিয়ে আসে। বাবা ডাকছিলে আমায়? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? কি করে যে আপনাকে বলবো ভেবে পাচ্ছি না। কি বলো, আমি তো তোমার বাবার মতোই, চোখ বুজে বলে ফেলো তো। না মানে আঙ্কেল, আমার কিছু টাকার প্রয়োজন, এই মাসের বেতনটা যদি অগ্রিম দিতেন খুবই উপকার হতো। ও এই কথা আগে বলবে না, বলো তোমার কত টাকা প্রয়োজন? জি আঙ্কেল, এই মাসের বেতনটা দিলেই চলবে। এই নাও, এখানে পুরো 10,000 টাকা আছে। কিন্তু আঙ্কেল, আমি তো আপনার কাছে 7,000 টাকা পাবো। তাতে কি হয়েছে, আমি তো তোমার বাবার মতো, আর প্রয়োজন হলে বলবে, কোনো সমস্যা নেই। তবুও আমি শুধু চাই আমার মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলো তুমি। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, প্রয়োজনে 2 বেলা পড়াবো। তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। আঙ্কেল, হ্যাঁ বলো। মায়া আজ কি করেছে জানেন? না না বাবা, কই কিছু করি নাই তো, স্যার মিথ্যে বলছে। না না বাবা, কই কিছু করি নাই তো, স্যার মিথ্যে বলছে। মায়া, আগে বলতে তো দাও। আঙ্কেল, আপনার মেয়ে আজ সুন্দর করে প্রতিটা অধ্যায় প্র্যাকটিক্যালি বিশ্লেষণ করেছে, যা খুবই সুন্দর হয়েছে। যাক বাবা, বাঁচা গেল। আমি তো মনে করেছিলাম বলেই ফেলে নাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর মায়ের দিকে চেয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় ঘরের বাজার করে নিয়ে এসেছি, অনেক খুশি লাগছে আজ প্রথম মাসের স্যালারিটা পেলাম। রান্না করতে যাওয়ার জন্য রেডি হব, এমন সময় মায়ার ফোন। হ্যালো। আপনি কি বলেন তো, জানেন কতটা ভয় পেয়েছিলাম? আমি তো ভয় দেখানোর জন্য বলেছি, যাতে এমন পাগলামো আর কখনো না করো। ও আচ্ছা, তাই না? তো এবার বলেন, কাল কখন দেখা হচ্ছে? কাল সকাল 10টায় মুক্তার কাছে রাজবাড়িতে। ঠিক আছে, বাই। বাই। তারপর রান্না করতে চলে যাই। মা অনেকদিন বলেছে একটা বউ আনতে, কিন্তু আমি সেই কথায় কখনো কান দিইনি, কারণ আমি জানি এখনকার মেয়েরা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। যেই মা এত কষ্ট করে নিজের খাবার নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, সেই মায়ের শেষ মুহূর্তে কষ্ট হোক তা আমি চাই না। রান্না বান্না শেষ করে বাবা মাকে খাবার দিচ্ছিলাম, এমন সময় মায়ের ফোন। কি হলো স্যার, 10টা বেজে গেছে, আপনি তো এখনো আসলেন না। আমি একা একা কখন থেকে বসে আছি। এত তাড়াতাড়ি চলে গেছো? ঠিক আছে, ওয়েট করো, আমি আসছি। কার সাথে কথা বলি হৃদয়? নিশ্চয়ই বৌমা, তাই না? আরে না বাবা, আমি যাকে পড়াই ওই মেয়েটাও। ও আচ্ছা। তারপর রেডি হয়ে রাজবাড়িতে চলে গেলাম। ভিতরে যেতে পিছন থেকে কে যেন হাতটা ধরল। পিছন ফিরতেই, কি ভয় পেয়েছেন? ভয় পাবার কিছু নেই, আমি ছাড়া এই হাতটা আর কেউ ধরবে না। মায়া, তুমি? কেন বিশ্বাস হচ্ছে না? কি বলবো, আমি তো ভেবেই পাচ্ছি না। নীল শাড়ি, কালো টিপ, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, বলতে গেলে আগুন সুন্দরী। এই যে কি হলো, কথা বলছেন না যে? কই বলছি তো। এবার বলেন, কি বলবেন? মায়া, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি কি আমার বিষয়ে সবকিছু জানো? না, কখনো প্রয়োজন মনে করিনি। আবেগ দিয়ে ভালোবাসা চলে না, কখনো জীবন চলে না। আমার মনে হয় মায়া, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। মোটেও না, ইউ আর মাই লাইফ লাইন, ইউ আর মাই লাইফ স্টোরি, আর কিছু জানি না। মায়া, আমার সংক্ষিপ্ত জীবনের গল্পটা তোমার একটু শোনা উচিত। হ্যাঁ বলো। ও সরি, তুমি করে বলে ফেলেছিলাম। জি বলেন।
মায়া, তুমি হয়তো এটা জানো যে আমার কোনো বোন নেই। বাবা মার একমাত্র সন্তান আমি। বাবা মা দুজনেই বৃদ্ধ, তাই আমাকেই রান্না করতে হয়। তাছাড়া আমি একদম গরিব, মোটামুটি ভিখারিও বলতে পারি। ঠিক মতো দুমুঠো ভাত বাবা মার মুখে তুলে দিতে পারি না। নিজেরটা না হয় বাড়ি দিলাম, বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেবে বলেছে 3-4 মাসের ভাড়া পরিশোধ না করলে। জানো, টাকা এমন একটা জিনিস যার জন্য সজীবের সাথে 20 বছরের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। সজীব বলেছে তাকে নাকি আজকেই টাকা দিতে হবে। আরে কষ্ট তো হয় তখনই যখন আমার মা অসুস্থ শরীর নিয়েও বলে ঔষধ লাগবে না, এটা এমনি এমনি সেরে যাবে। তেমন কিছু একটা হয়নি তো। এটা কেন বলে জানো? মা জানে আমার পকেটে তেমন একটা টাকা নেই। মাঝে মাঝে মনে হয় মেঘের আড়ালে লুকিয়ে যায়। একদিনে এতগুলো টাকা কিছুতেই সম্ভব না। মায়া, আমার একটা ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার একটা রাতের মতো। আমি চাই না তোমার ভবিষ্যতে আমার অন্ধকার হোক। এটার কষ্ট আমি বুঝি। তাছাড়া দেখো, তোমার বাবা অনেক বড় লোক, এটা কিছুতেই মেনে নেবে না। আমি চাই তুমি ভালো থাকো, ভালো একটা ছেলে ডিজার্ভ করো। আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই। আমি জানি তুমি একটা লক্ষ্মী মেয়ে, আমার মতো বেকারের কাছে কে বিয়ে দেবে বলো? আমি চাই তুমি আমার ভুলে যাও। আমার কথা শুনে মায়া চোখটা মুছতে মুছতে চলে যায়। আমি জানতাম এমনটাই হবে, কারণ ভিখারির কখনো ভালোবাসা হয় নাকি। তারপর আমিও চোখটা মুছতে মুছতে চলে গেলাম। বাসায় বসে আছি, এমন সময় সজীবের ফোন। হ্যাঁ সজীব, বল। বল মানে, টাকা কখন দিবি? ও ও তোকে তো বলতে ভুলে গেছিলাম। আমি তোর জন্য টাকা রেডি করে রেখেছি, বিশ্বাস কর। শরীরটা অনেক খারাপ লাগছে, তাই আজ আর আসছি না। কাল সকালে ভার্সিটিতে গিয়ে দিয়ে দেবো। সত্যি বলছিস তো? হ্যাঁ রে, সত্যি। ওকে, বাই। স্তব্ধ হয়ে বসে আছি আর ভাবছি সজীবকে টাকাগুলো দিয়ে দিলে তো কিছুই থাকবে না আমার কাছে। বাড়ি ভাড়া তো দিতেই হবে, না হলে তো বাসা থেকে বের করে দেবে। ধ্যাৎ, এত টেনশন আর ভালো লাগে না। কিন্তু আমার শত কষ্ট হলেও বাবা মা মুখের সবসময় হাসি দেখতে চাই। তাই সিদ্ধান্ত নিলাম বাবার দেওয়া ফোনটা বিক্রি করে ঘর ভাড়াটা পরিশোধ করে দেবো। কাল সকালবেলা ফোনটা বিক্রি করার জন্য বের হব। সারাদিন নানা রকমের চিন্তা ভাবনা করতে দিনটা কেটে গেল। খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা 9টা বাজতে মায়ের হৃদয়ে ভার্সিটিতে যাওয়ার পর। এই যে ভাইয়া, শোনেন। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনার নাম সজীব, তাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। হৃদয় পাঠিয়েছে আমাকে। ওর কাছে কত টাকা পান আপনি? 20,000। এই নেন, এখানে পুরো টাকাই আছে। তারপর মায়া হৃদয়দের বাড়িওয়ালার কাছে গিয়ে সব টাকা পরিশোধ করে দেয়। তার কিছুক্ষণ পর হৃদয় ভার্সিটিতে যায়। এই হৃদয়, এদিকে আয়। দোস্ত, তোর কাছে আসতেছিলাম। কি করে যে শুরু করবো বুঝতে পারছি না। আরে রাখ তোর কথা। মেয়েটা কে রে? মেয়েটা মানে? কোন মেয়ের কথা বলছিস তুই? আর একটু আগে যে 20,000 টাকা নিয়ে মেয়েটাকে আমার কাছে পাঠিয়েছিলি, ওই মেয়েটাকে? কথাটা শুনেই তো হকচকিয়ে গেলাম। তার মানে মায়া সব টাকা পরিশোধ করেছে। ভার্সিটি থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে পিছন থেকে একটা ডাক শুনতে পেলাম। এই যে বাবা, শোনো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। সেদিন রাগে মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম, মনে কিছু নিও না। হ্যাঁ, এখন থেকে ঠিক মতো বাড়ি ভাড়া পরিশোধ করিও। ও হ্যাঁ, একটা কথা, তোমার তো কোনো বোন নেই। ওই মেয়েটা কে? কোন মেয়েটা? সকালবেলা যে মেয়েটাকে দিয়ে বাড়ি ভাড়া পাঠিয়েছিল। আবারও থমকে গেলাম। তার মানে মায়া বাড়ি ভাড়া সহ দিয়ে দিয়েছে? না, মায়াকে একটা ফোন দিতেই হবে। পকেট থেকে ফোনটা বের করে মায়াকে ফোন দিলাম। দেখ, এই অসময়ে এইসব কথা শুনলে কেমনটা লাগে। কি আর করার, আজ একটু তাড়াতাড়ি চলে গেলাম মায়েদের বাসায়। বাসায় যেতে মায়ের দরজাটা খুলে দেয়। আমি মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে মেয়েটা সারা রাত কান্না করেছে, চোখ মুখটা লাল করে ফেলেছে। বসেন স্যার। মায়া, জি বলেন। এইটা তুমি কি করেছো? কই, দোষের তো কিছু করিনি। এতগুলো টাকা কোথায় পেয়েছো? কেন, আমার অ্যাকাউন্ট থেকে নিয়েছি। ঠিক আছে, আমি তোমার সব টাকা শোধ করে দেবো। আমাকে কিছুদিন সময় দাও। আপনি সবসময় একটু বেশি কথা বলেন। একটু দাঁড়ান, আমি আসছি। আরে কই যাও? তারপর মায়া হাতে করে খাবার নিয়ে আসে। এই যে স্যার, হা করেন।
আরে এইসব কেন? আমি এখন খাবো না। স্যার, আমি নিজের হাতে রান্না করেছি আপনার জন্য, আর আপনি খাবেন না? আসলে মায়া, মা বাবা কাকে না খাইয়ে না আমি কখনো খাই না। আমি জানতাম আপনি এটাই বলবেন, তাই আমি আগেই আপনার বাবা মাকে নিজ হাতে খাইয়ে দিয়ে এসেছি। কি বলছো এসব? হুম মায়া, হুম বলো। সরি, বলেন। সবকিছু জানার পরে এতটাই ভালোবাসো আমায়? কেন, এখনো সন্দেহ হয়? ঠিক আছে, দাও, আমি খাচ্ছি। কেন, আমার হাতে কি বিষ আছে? না মানে, হা করেন, আমি মুখে তুলে দিচ্ছি। খাচ্ছি আর ভাবছি একসময় মা এইভাবে খাইয়ে দিত, আর এখন সে নিজেই হাত দিয়ে খেতে পারে না। ভাগ্যের কি নির্মম পরিহাস। কি ভাবছেন এত? তুমি তো আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসো। এখনো কি আপনার বিশ্বাস হয় না? না মানে, কতটা ভালোবাসো? এখন আমি আপনার যতটুকু কাছে আছি, চাইলে এর থেকেও বেশি কাছে আসতে পারি, এতটাই ভালোবাসি। ঠিক আছে, বই বের করো। আজ থেকে আর পড়াশোনা করব না। কেন? যাকে এত ভালোবাসি তার স্পর্শ আমার হৃদয় জুড়ে, সেই আমাকে ভালোবাসে না, কার জন্য পড়াশোনা করব? আর যদি বলি সেই তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে? যে ভালোবাসে সে কখনো কষ্ট দিবে না। কখনো কি ভেবে দেখেছো, যখন তুমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে পাগলামি করতে, তখন কখনো কখনো লেট করে আসলে আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকতাম, কারণ তোমার ওই পাগলামিটা আমার অসম্ভব ভালো লাগতো। তার মানে তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে? তাহলে বলো নাই কেন? আমার যোগ্যতা নেই বলে। জানো, যেদিন তুমি না আসতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, কখন তোমার মুখটা দেখবো বলে, কখন না জানি পিছন থেকে শুনতে পাই, এই যে শুনছেন সরি জান, বলেই আমাকে জড়িয়ে ধরল, সাথে সাথে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। জীবনে প্রথম মেয়ে মানুষের স্পর্শ পেলাম, এ এক অন্যরকম অনুভূতি। এতটা ভালোবেসেও কেন এত কষ্ট পেয়েছো? একবার বললেই তো হতো। এখন তো বলেই দিলাম, এই পচান ছাড়ো বলছি। এমন মেয়েকে আমি ভালোবাসি না যে কিনা পড়াশোনা করতে চায় না। না না, করবো তো, কাল থেকে ভালো করে পড়াশোনা করব, কিন্তু কিন্তু আবার কি? বলছি, আগে জড়িয়ে ধরেন। না না, এইভাবে না, বলো আগে আমাকে জড়িয়ে ধরো। জান, একটু জড়িয়ে ধরো না প্লিজ সোনা। এবার এবার এমন কিছু একটা দাও যেটা দিলে চোখে চোখ রেখে অবাক হয়ে তাকিয়ে থাকা যায়, মুখে কিছু বলা যায় না। এটা আমি পারবো না। পারবে না মানে? দাও বলছি। না না, আমার লজ্জা করে। এখন থেকে এটা প্রতিদিনই দিতে হবে, তাই অভ্যাস করেন। প্রতিদিন মানে? এটা আমি পারবো না, প্লিজ প্লিজ। এখনই চলে যাও এখান থেকে, আর কখনো আসবেন আমার কাছে, আমি কাউকে ভালোবাসি না। ওকে ওকে, দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি। কেমন জানি লাগছিল, কখনো কারোর সাথে এমন করিনি তো, তাই। তবে ছবিতে অনেকবার দেখেছি, ঠিক সেইভাবেই মায়ের ঠোঁটের বাহু ধরে ঠোঁটটা বাড়ানো, মিষ্টি একটা সম্পর্কের জন্য। মায়া কেমন জানি স্তব্ধ হয়ে গেল, শুধু তাকিয়ে আছে। তারপর আমিও তাকে ছেড়ে দিলাম, আর কোনো কথা না বলেই সেই দিনের মতো চলে আসলাম। আজ অনেক খুশি মনে হচ্ছে। বাসার ভিতর প্রবেশ করতেই বাবা বলে উঠল, এই হৃদয় দাঁড়া। ভয়ে ভয়ে বললাম, কি কি- 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 কেন বাবা? কানে ধর। কি? কানে ধর। মানে? কানে ধরতে বলছি, কানে ধরে 10 বার উঠবস কর। ঠিক আছে, করছি। দাঁড়া, সেদিন মিথ্যা বলছিলি কেন? কই, কখন কি বললাম আবার? এত সুন্দর লক্ষ্মী একটা বৌমা আছে, আগে বলিসনি কেন? বাবা, ও এখনো তোমার বৌমা হয়নি। হয়নি, হবে, তাই বলে বৌমা ডাকবো না? বাবা শোন, আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না রে, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। মৃত্যুর আগে বৌমার মুখখানি ভালো করে দেখে যেতে চাই, বিয়েটা করে ফেল বাবা। একদম চুপ বাবা, বাজে কথা মুখে আনবে না, মরে যাবে কেন? এখন তো বয়স হয়েছে, ওপারে তো যেতেই হবে, তাই না? বাবার কথা শুনে হৃৎপিণ্ডটা নাড়া দিয়ে উঠল। বাবাকে কখনো হারিয়ে ফেলার কথা মনে হলেই শরীরটা যেন অবশ হয়ে আসে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম,
কিচ্ছু হবে না তোমার, বলেই রুমে চলে গেলাম। মন খারাপ করে বসে আছি, এমন সময় মায়ার ফোন। হ্যাঁ মায়া, বলো। কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? এভাবে কথা বলছো কেন? মায়া, আসলে বাবার শরীরটা বেশি ভালো না, জানো। বাবাকে হারানোর কথা মনে হলেই না দু চোখে অন্ধকারে নেমে আসে আমার। প্রতিটি সন্তানের কাছেই বাবা মা খুবই প্রিয়, কিন্তু বিধাতার বিধান মেনে নিতেই হবে, তাই না? জানো, আজ বাবাকে নিয়ে সেই কবিতাটা খুবই মনে পড়ছে। কোন কবিতাটা? ওই যে হৃদয় আহমেদ সোহাগের লেখা বাবা কবিতাটা আছে না, ওইটা। ঠিক মনে পড়ছে না, তুমি একটু বলে শোনাও তো। ঠিক আছে, শোনো। কবিতা বাবা, লেখক হৃদয় আহমেদ সোহাগ। বাবা, তুমি নয়নমণি, হৃদয়েরও পরশমণি। নিঃস্ব হব আমি কখনো যদি হারিয়ে যাও তুমি। হৃদয়ে হয় রক্তক্ষরণ, একদিন তুমি চলে যাবে, এটাই তার কারণ। যেদিন তুমি ফেলবে শেষ নিঃশ্বাস, স্তব্ধ হয়ে যাবে আমার এই স্বপ্নেরই সাজানো রঙিন আকাশ। হৃদয়ে হবে রক্তক্ষরণ, শত স্মৃতিতে জড়িয়ে থাকবে তুমি, তবু স্পর্শ করতে পারবো না, এটাই তার কারণ। বাবা, তুমি নয়নমণি, হৃদয়ের ভালোবাসা, স্বপ্ন আকার রং তুলি তুমি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র আশা ভরসা। বাবা, তুমি নয়নমণি, এই চোখেরই আলো। অন্ধকার বানিয়ে চলে যাবে, এই কথাটা আর কখনো না বলো। একটু দাঁড়াও, চোখের পানিটা মুছে নেই। আরে, তুমি কাঁদছো কেন? কাঁদবো না মানে? এই কবিতার মানে কি দাঁড়ায় একবার ভেবে দেখেছো? বাবা আমারও আছে। জানি। কি করো এখন? এই তো রান্না করতে যাবো ভাবছি, কেন জানি ভালো লাগছে না। মন চাইছে মনটা খুলে না কারোর সাথে গল্প করি। বাবা মাকে ওষুধ খাওয়াতে হবে না, যাও রান্না করো গিয়ে। বাই। তারপর রান্না করতে চলে গেলাম। রান্না শেষ করে বাবা মাকে খাইয়ে দিচ্ছে আর শুয়ে পড়লাম আমি। শুয়ে শুয়ে ভাবছি, সত্যি মেয়ে মানুষ হলো ঘরের লক্ষ্মী। এভাবে আর কতদিন, বিয়েটা তো এবার করেই ফেলবো। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে গেলাম। আমাকে দেখেই সজীব বলল, হৃদয় এদিকে আয়। হ্যাঁ দোস্ত, বল। সব সময় এরকম মন খারাপ করে থাকিস কেন তুই? কই না তো, কেমন আছিস তোরা? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? ভালো না রে। তুই আর কি ভালো থাকবি, প্রতিদিনের মতো সেই একই গল্প শুনতে আর ভালো লাগে। আচ্ছা, সেই দিনের মেয়েটা কে রে? তোর ভাবি। বলিস কি? তার মানে তলে তলে সবই চলছে, তাই না? যাই হোক, ভাবি কিন্তু দেখতে খুবই সুন্দর। কি যে বলিস না তোরা। হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। তারপর ভার্সিটি ক্লাস শেষে সোজা মায়াদের বাসায় চলে যায়। মায়া আমাকে দেখেই বলে উঠলো, জান তুমি আসছো, ভিতরে এসো। কি বলে তুমি? কেন জান বললাম? মোটেও না, এখন আমি তোমার স্যার। ওকে ওকে স্যার, চলেন। বসেন স্যার। আগে বলো, পড়া শিখেছো কিনা? পড়া শিখেছি মানে? আপনার যা ধরতে মন চাই ধরেন, আমি সব বলে দেব। ও মা, তাই নাকি? মায়া, আমাকে আজ তাড়াতাড়ি যেতে হবে, বাবার শরীরটা বেশি ভালো না। এখন বাবাকে একটু সময় দেওয়া উচিত। চলো, আজ আর পড়বো না, বাবার কাছে যাব। চলো। তারপর দুজনেই বাসায় চলে আসলাম। মায়াকে দেখি বাবা বলল, বসো মা, বসো, এখানে বসো। বাবা, আপনার শরীর এখন কেমন? আরে বয়স হয়েছে, এখন তো একটু খারাপই থাকবে, এখন ওপারে চলে যেতে পারলেই বাঁচি। এভাবে বলবেন না বাবা। মারে, খুবই শান্তি লাগছে তুমি আসছো। ছেলেটা সারাদিন অনেক কাজ করে রাতে ঘরে ফিরে আবার রান্না করতে হয়, ছেলেটার অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া সারাদিন ঘরেও কেউ থাকে না, ওর মার শরীরটাও সবসময় ভালো থাকে না, তাই একজন মানুষ খুবই দরকার। আমি তোমার বাবার সাথে কথা বলে বিয়েটা করিয়ে ফেলতে চাই। বাবা, আপনি তো অসুস্থ, আপনি বাবার কাছে যাবেন কি করে? ঠিক আছে, আমি বাবাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে মা, তাই করো। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়। বাবা আরো অসুস্থ হয়ে পড়ে, তাই সিদ্ধান্ত নিলাম কিছুদিন প্রাইভেট পড়াতে যাব না। আজ মায়ের বাবাকে গিয়ে বলে আসবো, তাই রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিলাম।
এমন সময় মা বলল, কোথায় যাচ্ছিস বাবা? মা, ভাবছি কিছুদিন প্রাইভেট পড়াবো না, বাবার কাছে থাকবো, তাই মায়ের বাবার সাথে কথা বলার জন্য যাচ্ছিলাম। তোর বাবা তোকে ডেকেছে, আজ নাকি তোর সাথে খুবই গল্প করতে মন চাইছে, তোকে নাকি মন ভরে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, আমি কথা বলে আসি, তারপর সারা রাত গল্প করবো বাবার সাথে। আজ না গেলে হয় না? না মা, গিয়ে বলে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। তারপর মায়াদের বাসায় চলে গেলাম। আমাকে দেখেই মায়া বলল, বসেন স্যার, আজকেও সব পড়া শিখেছি। মায়া, আজ আমি তোমাকে পড়াতে আসিনি। মানে? বাবার শরীরটা খুব খারাপ, তাই কিছুদিন আসতে পারবো না, তাই তোমার বাবার সাথে কথা বলতে আসছিলাম। ঠিক আছে, তুমি বসো, আমি বাবাকে ডেকে দিচ্ছি। মায়া তার বাবার কাছে যায়। মনে মনে ভাবলাম কিছু টাকা চাইবো নাকি, এমন সময় মায়া চলে আসলো। কি ভাবছো? হ্যাঁ, না মানে তোমার বাবাকে আসতে বলেছো? হ্যাঁ, আসছে। মায়া, তোমার সাথে মনে হয় কিছুদিন দেখা হবে না, তুমি আমায় ভুলে যাবে না তো? কি বললে তুমি? ভুলে যাওয়ার জন্য কি ভালোবেসেছিলাম? মনে রেখো, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার। বলেই মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এমন সময় তার বাবা রুমে এসে দেখে ফেলে। মায়া, মায়া, কি করছো? ছাড়ো। আসসালামু আলাইকুম আঙ্কেল। একদম চুপ, আর একটা কথাও বলবি না। তোর কাছে মেয়েটাকে পড়াতে দিয়েছিলাম, আর তুই কি না? মায়া, তুই উপরে যা বলছি। বাবা, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। প্লিজ বাবা, তুমি ওকে কিছু বলো না। চুপ কর, এর জন্য কি তোকে পড়াশোনা করেছি? বাবার মুখের উপর কথা বলিস। উপরে যা বলছি। প্লিজ বাবা, তোমার পায়ে পড়ছি বাবা, যত ইচ্ছে হয় আমাকে মারো, কাটো, আমি কিচ্ছু বলবো না। তবু ওকে কিছু বলো না, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না বাবা। যা তুই এখান থেকে। মায়াকে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দেয়। আঙ্কেল, আঙ্কেল শুনুন প্লিজ। কি শুনবো? হ্যাঁ, নিজের চোখে থেকে কি ভুল? বলেছিলাম মেয়েটাকে ভালো করে পড়াবে, আর এই হলো তোর পড়ানো। আঙ্কেল, ভুল কিছু দেখেন নাই, কিন্তু আমার কথাটা তো শুনুন। আমার মেয়ের জুতা মোছার যোগ্যতা আছে তোর? বামন হয়ে চাঁদে হাত দিতে চাস, তাই না? এরপর কখনো যদি আমার বাড়ির আশেপাশে দেখি, তোর ওই হাত আমি কেটে ফেলবো। এখনই বেরিয়ে যা বলছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর কিছু বলার সুযোগই পেলাম না, ইচ্ছে মতো অপমান করে বের করে দেয় সেই দিন। আমি জানতাম এটাই হবে, কারণ আমার কোনো যোগ্যতাই তো নেই। তবুও কেন যে এটাই পা বাড়ালাম। চোখের পানিটা মুছতে মুছতে বাসার সামনে চলে গেলাম। বাড়ির সামনে অনেক মানুষের ভিড়, কেন জানি ভিতরটা ঝাঁকি দিয়ে উঠলো। দৌড়ে ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি বাবা শান্তিতে ঘুমোচ্ছে। স্তব্ধ হয়ে বাবার পাশে বসে পড়লাম। কথা বলার চেষ্টা করছি, মুখে কথা আসছে না, ভিডিওটা শুধু চলে যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর, বাবা, এই বাবা, এই যে দেখো, আমি তোমার ছেলে হৃদয়, আমি আসছি বাবা, গল্প করবি না? ওঠ না, এই টাকা আমার দিকে। বাবা, এই বাবা, ও দেখ কত মানুষ তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওঠ না বাবা, ওঠ। মা, ও মা, বাবা কথা বলে না কেন? তুমি না বলেছিলে বাবা গল্প করবে আমার সাথে? বলো না, আমি আসছি তো, সারা রাত গল্প করবো আজ। তোর বাবা আর গল্প করবে না রে, লুকিয়ে গেছে মেঘের আড়ালে। বাবা, তোর বাবা আর গল্প করবে না রে, লুকিয়ে গেছে মেঘের আড়ালে। বাবা। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। ভেবেছিলাম তোর বিয়েটা দেরিতে দিব, কিন্তু এখন দেখছি তাড়াতাড়ি দিতে হবে। আমার বন্ধুর একমাত্র ছেলে আরিফের সাথে তোর বিয়ে হবে, এবং সেটা খুব শীঘ্রই। বাবা প্লিজ বাবা, এমন করো না, বিশ্বাস করো, হৃদয় ছেলেটা অনেক ভালো, আমি ওকে অনেক ভালোবাসি বাবা। একদম চুপ। ওই রাস্তার একটা ছেলের সাথে একমাত্র মেয়ের বিয়ে হতে পারে না, যেখানে ও নিজেই চলতে পারে না। তাছাড়া আমি সমাজের কাছে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, আমি যা বলছি তাই হবে। বলে মায়ার বাবা সেখান থেকে
মায়া তাড়াতাড়ি ফোনটা বের করে হৃদয়কে ফোন দেয়। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এভাবে প্রায় 10 দিন চলে যায়, হৃদয় আর ফোন খোলে না। তাই মায়া বাধ্য হয়ে তার বাবার কাছে যায়। বাবা আসবো? বাবা কি বলো? হ্যাঁ মানে বাবা, বাবা কি বলো? বাবা এই বিয়েতে আমি রাজি। এই তো লক্ষ্মী মেয়েটা, আমি জানি আমার মেয়ে কখনো আমার কথা বাইরে যাবে না। বাবা আমি ছেলেটার সাথে কালকেই দেখা করতে চাই। ঠিক আছে, আমি আজ ওর সাথে কথা বলবো। তারপর মায়া তার রুমে চলে যায়। এটা করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ এটা ছাড়া বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই তার। পরদিন সকালবেলা ছেলেটার সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে সোজা হৃদয়দের বাসায় চলে যায়। গিয়ে দেখে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে কোথাও কেউ নেই। সাইটে তাকাতেই দেখে হৃদয়ের মা। মা সবকিছুর অবস্থা এমন কেন? হৃদয় কোথায় মা? হৃদয়ের মা চুপ করে আছে পেছন থেকে। মা আর কখনো কথা বলবে না। কথা বলবে না মানে? কি হয়েছে মার? আর তোমার ফোনই বা অফ কেন? মায়া, বাবা আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কি বলছো এসব? ওই দিন বাসায় এসে দেখি বাবা আমাকে ছেড়ে চলে গেছে। বাবা বলেছিল আমার সাথে নাকি গল্প করবে, সেই গল্প যে এমন একটা গল্প হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। মার কি হয়েছে? সেদিন বিকেল থেকে মার কথা বলতে পারে না। তুমি এখানে কেন এসেছো? হৃদয়, কি করে যে কথাটা বলবো বুঝতে পারছি না। এমনিতেই তুমি অনেক কষ্টে আছো, তবুও বলতেই হচ্ছে। আমি জানি তুমি কি বলবে। তোমার বাবা তোমাকে কোনো কোটিপতি ছেলের সাথে বিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হৃদয়, প্লিজ তুমি কিছু একটা করো। আমি অনেক মিথ্যে বলে বাসা থেকে বের হইছি। তুমি আমার অবস্থা দেখতেই পারছো। তুমি বিয়েটা করে নাও। দেখো, আমি কোনো কোটিপতি ছেলে না, তোমাকে বিয়ে করার মতো যোগ্যতা আমার নেই। তোমার বাবা মা এটা কখনোই মেনে নেবে না। তুমি এখানে চলে যাও মায়া, চলে যাও। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ এমনটা বলো না। আমি তোমাকে ছাড়ার কাউকে চাই না। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ওটা শুধু তোমাকে পেলেই চলবে। বলে আমাকে শক্ত করে ধরে জড়িয়ে ধরি। আমি জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কি করছো মায়া? ছাড়ো বলছি। প্লিজ প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি হৃদয়। আমার সাথে তুমি এমনটা করতে পারো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কেন এমন করছো? কে বলেছে আমি তোকে ভালোবাসি? ওইগুলো আবেগ ছিল, আমি কখনোই তোকে ভালোবাসিনি। বেরিয়ে যা বলছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো, তবুও যাব না। ঠাস করে থাপ্পড় মারলাম। এটা কি তোর মামার বাড়ির আবদার নাকি? যা এখান থেকে, বলেই ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলাম। বুকটা ফেটে চিৎকার আসছিল। আজই প্রথম মায়ের সাথে খারাপ আচরণ করলাম। এটা ছাড়া হাতে হাতে কোনো রাস্তা ছিল না। আমি চাই আমার ভালোবাসার মানুষটা সুখে থাক। হয়তো এখন একটু খারাপ লাগবে, তারপর কিছুদিন গেলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে মায়া চোখটা মুছতে মুছতে ওই ছেলেটার সাথে দেখা করতে চলে যায়। কাছে যাবার পর মায়া চুপ করে বসে আছে। হাই, আপনার কি মন খারাপ? হ্যাঁ মানে, কই না তো। আমি মায়া, আপনি? বাহ, খুব সুন্দর নাম আপনার। আমি আরিফ। বাবার কাছে শুনেছি আপনার কথা। তাই? কি শুনছেন শুনি? এই তো অনেক কিছুই। আচ্ছা, একটা কথা বলবো? মায়া চুপ হয়ে আছে। আপনি মনে হয় অন্যমনস্ক। কি হয়েছে জানতে পারি? কই কিছু না তো। জি বলুন। আপনার চোখই বলে দিচ্ছে আপনার কিছু হয়েছে। চাইলে শেয়ার করতে পারেন। না মানে কি যেন বলতে চাইছিলেন? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনার নামটা যেমন সুন্দর তেমন আপনি। আমাকে আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, মানে খুব পছন্দ হয়েছে। খুব। আমাদের তো আজকে প্রথম দেখা। বলবো এক সময়, বাসর রাতে। আচ্ছা, আমাকে আপনার পছন্দ হয়েছে? সেটা না হয় বিয়ের দিনই জানতে পারবেন। আমি আজই বাবাকে বলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলতে বলবো। তারপর মায়া কথা বলা শেষ করে বাসায় চলে যায়। মায়া আবারও হৃদয়কে ফোন দেয়। হৃদয় ফোনটা অফ করে রেখেছে। এইভাবে 2-3 দিন চলে যায়, তাদের দুজনের কথা হয় না। হৃদয় আর থাকতে না পেরে ফোনটা খুলে মায়াকে ফোন দেয়। হ্যালো হৃদয়, আমি জানতাম তুমি আমাকে ফোন দিবে।
ফোনটা কেটে দেয় হৃদয়। মায়া আবারও ফোন দেয়। কেন এত কষ্ট দিচ্ছ নিজেকে? চলো না আমরা পালিয়ে যাই। মায়া, সেই দিন ওইভাবে খারাপ ব্যবহার করার জন্য সরি। দেখো মায়া, আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভালো একটা ছেলেকে বিয়ে করে সুখে থাক। আর তুমি? আমার কথা না হয় বাদই দাও, তোমার স্মৃতিগুলো নিয়ে কেটে যাবে কোনো রকমে। তুই খারাপ, অনেক খারাপ তুই। ভুলেই যখন যাবি তাহলে ভালোবেসেছিলি কেন? কেন বুকে জড়িয়ে নিয়েছিলি? দেখ, আমি ভালো করে বলছি, তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আজ রাতটাই হবে আমার শেষ রাত। পাগলামি করিস না রে, ভালো থাকিস। হৃদয়, হৃদয়। ফোনটা কেটে দিলাম। কি করবো ভেবে পাচ্ছি না। আমি কি থাকতে পারবো মায়াকে ছাড়া? ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে হাতে একটা সিগারেট নিয়ে সজীবকে ফোন দিলাম। হ্যাঁ হৃদয়, বল। দোল্লা সড়ক চলে আয় তো, কিছু কথা আছে। ঠিক আছে, আসতেছি। তার কিছুক্ষণ পর সজীব আসলো। এটা কি হৃদয়? তোকে তো কখনো সিগারেট খেতে দেখিনি। কি হয়েছে খুলে বল তো আমায়। তারপর সবকিছু খুলে বললাম সজীবকে। দোস্ত, তোকে কি বলবো, বাসা খুঁজে পাচ্ছি না। মেয়েটা তোকে অনেক ভালোবাসে, আর তুইও তো ওকে ছাড়া থাকতে পারবি না। মেয়েটা সত্যিই তোকে ছাড়া বাঁচবে না। তোরা পালিয়ে যা, বিয়ে করে নে। এটা কি করে সম্ভব? তুই তো জানিস আমি একজন বেকার, টাকা পয়সা কিচ্ছু নেই আমার। তাছাড়া জানিসই তো মা অনেক অসুস্থ। আসলে দোস্ত, তোর জীবন কাহিনীটা কষ্টের কোনো মুভির থেকেও বেশি কিছু। তুই সব কিছু আমার উপর ছেড়ে দে, আমি সব সামনে নিব। টাকা পয়সা যা লাগে সব দিব, আর কখনো চাইবো না। যখন মন চায় তখন দিস। তবুও বলছি, তুই মায়াকে নিয়ে পালিয়ে যা। মেয়েটাকে এভাবে মরতে দিস না, হারিয়ে কান্না করে লাভ নেই। দোস্ত, মায়াকে আমি অনেক ভালোবাসি, সত্যি মায়াকে ছাড়া আমি থাকতে পারবো না। যা, মায়ের সাথে কথা বলে সবকিছু রেডি করে ফেল। তারপর সেখান থেকে চলে এসে মায়াকে ফোন দিলাম। কেন ফোন দিয়েছো তুমি? মায়া, আমি আর পাচ্ছি না, কি করবো বলো? আমি অনেক ভালোবাসি যে তোমায়। আমি কাউকে ভালোবাসি না। সরি মায়া, আমাকে ক্ষমা করে দাও। চলো আমরা পালিয়ে যাব। সত্যি বলছো তুমি? 2 দিন পর আমরা পালিয়ে যাব। আগে কানে ধরো, অনেক কষ্ট দিয়েছো। সরি। মায়া, কার সাথে কথা বলছিস? জি বাবা, মামা মানে আরিফ ফোন করেছে। ও আচ্ছা। তারপর সেই দিন রাতেই সবকিছু রেডি করে ফেললাম। দেখতে দেখতে 2 দিন চলে গেল। আজ রাতেই পালিয়ে যাব। কোথায় যাব তা জানি না, শুধু জানি পালিয়ে যাচ্ছি। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে আসলো। তার একটু পর সজীব চলে আসলো। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এই নে টাকা, আরো লাগলে আমি তো আছি। দোস্ত, হ্যাঁ বল। আমাকে কথা দে, মাকে তুই ভালো করে দেখে রাখবি, মাকে ঠিক মতো ঔষধ খাওয়াবি। দেখতেই তো পারছিস মা কতটা অসুস্থ। 2টা দিন দেখে রাখ, তারপর মাকে সহ আমি নিয়ে যাব। তুই একটুকুও চিন্তা করিস না, আমার উপর একটু ভরসা রাখ। এমন সময় মায়ের ফোন। হ্যাঁ মায়া, বলো। আমি লেকের পাড়ে একা একা দাঁড়িয়ে আছি, অনেক ভয় করেছে। প্লিজ তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তবে মার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে গেলাম। হৃদয় দাঁড়া। হ্যাঁ বল। পৌঁছে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। তারপর হৃদয় চলে যায়। হৃদয় চলে যাওয়ার একটু পরেই তার মা স্ট্রোক করে। সজীব তার মাকে হসপিটালে নিয়ে যায়। ওইদিকে হৃদয়, কোথায় তুমি? মায়া, তোমার সাথে পরে কথা বলছি, সজীব ফোন করছে। হ্যাঁ সজীব বল। হৃদয়, তোর মা স্ট্রোক করেছে, সিটি হসপিটালে নিয়ে এসেছি। কি? হ্যাঁ আমি এখনই আসছি। তারপর হৃদয় মায়াকে রেখেই হসপিটালে চলে যায়। সজীব, এই সজীব, মা কোথায়? সরি দোস্ত, তোর মা আর বেঁচে নেই। ওই দেখ। মা, এই মা, তুই ঘুমিয়ে আছিস তাই না? ওঠ, দেখ না, আমি আসছি তো। দোস্ত প্লিজ পাগলামি করিস না, ওঠ। মারে, মা তুইও চলে গেলি। আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার তো কেউ রইল না। তোরা সবার বেইমান, সবাই বেইমান, সবাই। ওই দিনের পর থেকে হৃদয় আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। সবসময় পাগলের মতো আচরণ করত। মা বাবাকে সে অনেক ভালোবাসত, তাই এমনটা হয়েছে।
এভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসে। ঠিক তখনই মামার কথা মনে পড়ে তার। মায়া কোথায়? আমি তো মায়াকে সেদিন ফেলে রেখে চলে আসছিলাম। মায়া মনে হয় খুব রাগ করে আছে। না, মায়াকে একটা ফোন দিই। কিন্তু আমার ফোন কোথায়? না, আগে সজীবের কাছে যেতে হবে। এমন সময় সজীব দৌড়ে আসে। ও, তুই আসছিস? মায়া কোথায়? ও আমার উপর রেগে আছে, তাই না? আমি জানি ও আমার সাথে রাগ করে থাকতে পারবে না। চল ওর কাছে যাবো। হৃদয়, মায়ের বিয়ে হয়ে যাচ্ছে, শেষবারের মতো তোর সাথে দেখা করতে চাই। ও দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে, তোকে এখনই যেতে বলেছে। কি? পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাড়াতাড়ি দিঘির পাড়ে চলে গেলাম। মায়া বৌথুর সাথে বসে আছে। মায়া আমাকে দেখেই বলল, তুই একটা স্বার্থপর বেঈমান। এবার তো খুশি হয়েছিস তাই না? আরেকজনের সাথে বিয়ে হচ্ছে আমার, আজ বাসর হবে, অন্য একজন আমাকে বউ বলে ডাকবে, খুব ভালো লাগবে তো তাই না? কেমন আছো মায়া? এখন বলছিস কেমন আছি? এতদিন তোর মনে ছিল না তাই না? কতবার তোকে ফোন দিয়েছি, একটা বারের জন্যও তোকে পাইনি। এমন কোনো রাত নেই তোর জন্য কাঁদে নাই। আর কত কষ্ট দিবে আমায় বল? শরীরের একই অবস্থা করছিস। নিজের প্রতি একটু খেয়াল রাখতে পারিস না? কার জন্য খেয়াল রাখবো? আমার তো সবকিছুই শেষ। তুমি অনেক হ্যাপি থাকবে মায়া, ভালো থেকো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই, তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব, তারপর সংসার করব, অনেক হ্যাপি থাকবো? এটা তুই কি করে ভাবলি? যে আমি 2 বছর তোর জন্য অপেক্ষা করেও অন্য কারো হইনি, সে আমি এখন তোকে ছেড়ে অন্য কারো হয়ে যাব? এটা কি করে ভাবলি তুই? আমার কষ্ট কি তুই বুঝবি না? হ্যাঁ, একটা মেয়ের কতটা কষ্ট হয় ভালোবাসার মানুষটি হারিয়ে গেলে, সেটা তুই কি করে বুঝবি? তুই তো কখনো ভালোবাসিসনি। তোকে বলেছিলাম না, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোরই। এই দেখ, বিষের বোতল সবটুকু খেয়ে এসেছি, আমি চলে যাচ্ছি। এবার তুই হ্যাপি থাকিস, আর কখনো বলবো না আমাকে ভালোবাসতে, জড়িয়ে ধরতে। বলি মায়া মাটিতে লুটিয়ে পড়ে। এই মায়া, এই মায়া, এটা তুই কি করেছিস মায়া? হ্যাঁ, মায়ের চোখ খোল মায়া। তুই কি ভেবেছিস? হ্যাঁ, বিষ কি তুই একাই খেয়েছিস? আমি খাইনি। তুই কি একাই আমাকে ভালোবাসিস? আমি বাসি না? এটা তুই কি করে ভাবলি? তুই অন্য কারো বউ সেজে চলে যাবি, আমার জায়গায় আরেকজন তোকে বউ করে রাখবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো? এই ছিল তোর ভালোবাসা? এই দেখ, বিষের বোতল আসার সময় আমিও খেয়ে এসেছিলাম, কারণ আমি জানি তোকে ছাড়া বেঁচে থাকা কিছুতেই সম্ভব না। আর তুই কিনা একাই চলে যাচ্ছিস। হৃদয়, আর তো কখনো বলবো না আমাকে জড়িয়ে ধরতে। শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরো না, আমার খুব কষ্ট হচ্ছে গো। এই তো জড়িয়ে ধরেছি, প্লিজ চোখ খোলো মায়া। মায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি মায়া, আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ। হ্যাঁ বলো, বলো তারপর। মায়া, মায়া, মায়া কোনো কথা বলছে না। কি হলো মায়া? হে মায়া, 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 আমাকে ছেড়ে তুই মেঘের আড়ালে লোকাতে পারিস না। আমিও আসছি তোর কাছে। আস্তে আস্তে হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে শেষ হয় তাদের শেষ নিঃশ্বাস। এভাবেই কিছু সত্যিকারের ভালোবাসা কিছু হাসি আর কষ্টের আড়ালে লুকিয়ে থাকে। এই সমাজ, সুন্দর সংসার, সবকিছু ছিল। আপনারা অবশ্যই ভাবছেন গল্পটা বুঝি এখানেই শেষ? না ভাই, গল্পটা এখানেই শেষ না। কিছু গল্প আছে যেগুলো শেষ হয়েও শেষ হয় না। তো এই গল্পটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগেই থাকে, তাহলে আমরা এই গল্পটার সিজন 2 হিসেবে নিয়ে আসতে চাই। আর তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই গল্পটা সিজন 2 যদি শুনতে চান তাহলে 5K লাইক বানিয়ে দিন। আমরা খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আপনাদের মাঝে
এই গল্পটা সিজন 2 হিসেবে নিয়ে আসতেছি। আর হ্যাঁ, এই গল্পটা শোনার পর যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ কোনো ফিলিংস জেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মহামূল্যবান বক্তব্যখানে আমাদের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তাদের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা রইল। আর হ্যাঁ ভাই, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হৃদয় আহমেদ সোহাগ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং কি সবসময় আপনাদের পাশে থাকবো।